Hello and welcome everybody. It's a fine Friday evening here in Dhaka, Mirpur. Sher-e-Bangla National Cricket Stadium is all set. You got the coin, Tessera. Head. Heads is the call. It is a tail. Yeah. Tessera, what are you going to do first and I why? would like to bowl first. Right, so the news from the middle, it's the Dhaka Capitals. They've won the toss. They're going to bowl first. Decided to have a field first. And these are the teams for you. The Khulna Tigers team led by Mehdi Hasan Miraz. Yeah, absolutely, and another bowler who's been in very good rhythm. Here's an important change for the Dhaka Capitals. Mukhidul Islam is missing out, and they've brought in Abu Jaid Rahi. আজকে কিছুটা রেকটিফাই করার চেষ্টা, টস জিতে বোলিং উইলিয়াম বসিস্তো তিনি ওপেন করবেন নাইম শেখের সাথে। গেল ম্যাচে 75 রানের একটা ইনিংস খেলেছেন, 50 বলে বসিস্তো। আবু জায়েদ চৌধুরী রাহিকে তারা ইনক্লুড করিয়েছে মুখিদুল ইসলাম মুগ্ধর জায়গায়। অফ স্টাম্পের অনেকখানি বাইরে, শট খেলবার চেষ্টা। মোস্তাফিজ সেই জায়গায় হয়তো আশানুরূপ করতে পারেনি। আপনি দেখেন প্রথম বলটা চমৎকার একটি শট, পায়ের উপর ছিল, কোনো মুভমেন্ট ছিল না, একদম উপরের দিকে, ব্যাটসম্যান কিন্তু কোনো রিস্ক মনে হয়নি। রাহি তারপর ডেলিভারি, এবারে কিন্তু ব্যাকফুটে পাঞ্চ, পাওয়ারফুল স্ট্রোক ফ্রম নাইম শেখ। পরের বল আবারও লেগ স্ট্যাম্পের ওপরে, পিক আপ শট নাইমের কাছ থেকে, আরো একটা চার নাইমের ব্যাটে। এবারে পুল করেছে নাইম শেখ, পাওয়ারফুল পুল, আরো একটা চার। গতিটা কম রাহির, সেটা জেনে বুঝেই কাজে লাগাচ্ছেন নাইম শেখ। এখনো পর্যন্ত 126-এর ওপরে কোনো বলই করতে পারেনি। গেল বলটা ছিল 114 কিলোমিটার গতিতে, অনেক সময় পেয়েছিলেন ব্যাকফুটে গিয়ে, পুল করে দিয়েছেন। সাফল্য বা ব্যর্থতা ডিপেন্ড করবে। শুরুতেই রিভার্স করার চেষ্টায় ছিলেন তিনি, কিপারও মিস করেছেন পেছনে লিটন কুমার দাস। বল চলে যাবে সীমানার বাইরে, আম্পায়ার বাই সিগন্যালও দেবেন এবং 4-এর সিগন্যালটাও দিয়েছেন। সেই সাথে এক্সট্রা সূত্রেই বাই 4টা রান যুক্ত হয়ে গেল। ওয়াইডের কোনো কল আসেনি, লিগ্যাল ডেলিভারি, কারণ তার স্টান্সটা বদলে ফেলেছিলেন। সে কারণেই অপু দেখে শুনেই কিন্তু অনেকটা বাইরে বলটা করেছেন, এবং এতটাই বাইরে করেছেন যে লিটনের পক্ষে আসলে ওই বলটা ধরা সম্ভব না। ফেস করেছেন। পরের বল এবারে রিভার্স সুইপ, চার কি হবে কিনা, হয়ে যাবে। ফিল্ডার ওই জায়গাটাতে ফুল লেংথ ডাইভ দিয়েও বলটা কিন্তু আটকাতে পারেননি। আর একটু ভালো কি তিনি করতে পারতেন কিনা, আলাউদ্দিন বাবু ছিলেন ওই জায়গাটায়। অপুর পর ডেলিভারি, এবারে জায়গা মতো পেয়েছেন, তুলে মেরেছেন। ইট উইল বি আ 6, ফার্স্ট 6 ফ্রম বসিস্তোস ব্যাট। স্ট্রাগল করছিলেন বসিস্তো, সোজা তুলে মেরেছেন। হিটিং আরকে বলটা করে ফেলেছিলেন নাজমুল ইসলাম অপু, এবং যে ধরনের ফর্মে তিনি আছেন মিস করার কথা না বসিস্তোর। বশিষ্ঠর এই শটটার পেছনে আমার কাছে মনে হয় অপুকে ইজ এন অ্যাটাক। প্রথম বল তুলে মেরেছেন নাইম শেখ, মিড অফে ফিল্ডার ওপরে। তিসারা ফেরার চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নাই। হি লুকস ইন গুড টাচ। ডাউন দ্য লেগ, লিটনও মিস করে যাবেন। শর্ট ফাইনের ফিল্ডার পেছন পেছন যাচ্ছেন, নাগাল পাবেন না। 4টা রান, এই 4টা রানও একেবারে উপহারের মতো পেয়ে গেলেন বলতে হবে নাইম শেখ। একেবারে পায়ের কাছে, শুধুমাত্র বলে ব্যাট ছোঁয়ালেন, এই 4টা রানও বেরিয়ে আসলো। ডাউন দ্য লেগ, নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এটা কি ভেজা বলের কারণে হোক, না হলে নতুন বলে হয়তো তিনি বল করতে অভ্যস্ত নন, সেটাও হতে পারে। চাতুরাঙ্গা ডি সিলভা পাওয়ার প্লের ভেতরে বল করতে এসেছেন, তার দিকে বলটা টার্ন করে আসছে, সেটা একটা অ্যাডভান্টেজ নিতে চান। এবারে ওভার দ্য টপ খেললেন আবারও। আগের বলটা মিস করেছিলেন শর্ট বল, এবার কিন্তু মিস করলেন না। 4 পেয়ে গেছেন, ওভারের তৃতীয় 4-এর মার। চাতুরাঙ্গা ডেফিনেটলি স্ট্রাগল করছেন, এবং ঢাকার এই লাইন আপে কোনো অফ স্পিনার বা ওই অপশনটাই নেই। দুজন স্পিনারই বাহাতি অর্থোডক্স। নাইমের বিরুদ্ধে কিন্তু সেই ম্যাচ আপটাও তারা করতে পারছে না। কুশল এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা সবসময় একটা সুবিধা পান, আরো একবার পেলেন। পায়ের ওপরে তুলে মেরেছেন নাইম শেখ, ওই জায়গায় ফিল্ডার আছে। ক্যাচটা কি ধরতে পেরেছেন? ইয়েস, সাদা দীপু জানিয়ে দিলেন হ্যাঁ ইট ওয়াজ আ ক্লিন ক্যাচ। নাইম শেখ একটু কি তাড়াহুড়া করতে গেলেন কিনা, হয়তো আম্পায়ার চেক করবেন, দেখবেন। বলি সেদিকে মারার চেষ্টা করেছিলেন, আমরা ক্যাচটা দেখতে পাচ্ছি। দীপু প্রথমে ক্যাচটা ধরার হাত থেকে কিন্তু ফসকে গিয়েছিল, পরে 2 পায়ের ঠিক মাঝখানে বলটি আটকে গিয়েছে। সো রাইট, এই ধরনের একটি ক্যাচ কিন্তু আমরা স্কিনেজির কাছ থেকেও এর আগে একদিন দেখেছিলাম, এর আগে একটা ম্যাচে। সো সেরকমটাই দেখলাম আবার, আসলে ক্যাচ আউট হয়েছে এবং বলটি কিন্তু মাটি পর্যন্ত টাচ করেনি। সো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটসম্যান যখন উইকেটে থাকে, বলারদের জন্য কিন্তু লাইন লেন্থ সেটেল ডাউন করার জন্য অনেক সময় স্ট্রাগল করতে হয়।
শুরু হচ্ছে এবং প্রথম বলে আবেদন, জোরালো আবেদন, ফুল লেন্থের বল, উইকেট তুলে নিলেন শুভম রঞ্জানে। ইউএসএ থেকে রিক্রুট করা হয়েছিল তাকে, অলরাউন্ডার, কাজের কাজটা তিনি করে দিলেন বোধহয়। তবে রিভিউ নেওয়া হয়েছে, রিভিউ নিয়েছেন আফিফ সঙ্গে সঙ্গেই। মাত্র নিলেন এবং খালি চোখে মনে হয়েছে ইট ওয়াজ আউট। পিচটাও আসলে একটু দেখার বিষয় না, একেবারে লেগ স্ট্যাম্পের ওপরই পিচ করেছে, হিটটাও করবে লেগ স্ট্যাম্পে। আফিফকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে এবং রিভিউটাও হারালো খুলনা টাইগার্স। আনফরচুনেট ফর আফিফ, ভালো একটা অপরচুনিটি পেয়েছিলেন। ইব্রাহিম জাদরান ইনক্রিজ 12 ম্যাচে 244 রান। রিস্কি শটও জাদরান খেলেন না, বলতে না বলতেই যা বললাম ঠিক তার উল্টো। স্টেপ আউট করে বেরিয়েছেন, তুলে মেরেছেন, ফিল্ডার ছুটছে ওই জায়গাটায়। থিসারা পেরেরাই সম্ভবত ছিলেন, অনেকখানি দৌড়ে গিয়েছিলেন, কাভারও করে ফেলেছিলেন, তবে তালুবন্দি করতে পারলেন না। মিস হিসেবেই ক্যালকুলেট করতে হবে হান্নান সরকার। ভালো এফোর্ট বলতে হবে আসলে। পাওয়ার প্লে লাস্ট ওভার চান্স নিবে ব্যাটসম্যান, সেটাই করেছিলেন, কিন্তু থিসারা উল্টো দিকে দৌড়ে যাচ্ছিলেন। এই ধরনের ক্যাচ আসলে ভালো চান্স হিসেবেই ধরা হয়। আপনি বলের কাছে গিয়েছেন, অলমোস্ট আপনি ক্যাচ করে ফেলেছিলেন, বাট এটা ধরতে পারলে খুব ভালো একটা ক্যাচ হিসেবে ধরে নিতে হয়। চিন্তা হয় অবশ্য তার থাকবেন। এবং নাগিন ড্যান্স আমরা কিন্তু চোখের সামনে দেখে ফেলছি। নাজমুল ইসলাম অপু, কালারফুল ক্যারেক্টার, সবসময় একটা নতুন ধরনের সেলিব্রেশন তার থাকে, তবে এই সেলিব্রেশনটা পুরনো, আমরা আগে দেখেছি সেটা। বেশি সেলিব্রেট করতে গিয়ে মুখে খানিকটা আঘাতও পেয়েছেন, তবে হাসি মুখেই নিবেন সেই আঘাত। সেলিব্রেশন করতে যে লিটনের সঙ্গে যখন ভাগ করতে যাচ্ছিলেন তখন ঠিক হেলমেটের সঙ্গে মুখে বাড়ি গেলেন। সো এক্সাইটমেন্ট। অপু আসলে ভালো বোলিং করেছেন, এই বলটা চমৎকার একটি বল ছিল, সুন্দর আমরা নাগিন ড্যান্স দেখতে পাচ্ছি। আসলে অপু এইবার বিপিএলে এই নাচটা খুব একটা দেখানোর সুযোগ পায়নি, বাট এই বলটা যেরকমটা করেছেন এবং জাদরানের মতো ব্যাটসম্যানকে আউট করেছেন, এটা আমরা দেখাটা প্রত্যাশা করতেই পারি। মেহেদী হাসান মিরাজ at number 5। আলো প্রজ্বলিত হয়েছে, সবাই মিলে উপভোগ করছেন বিপিএল। এবারে উপভোগ্য একটা শট উপহার দিয়েছেন উইলিয়াম বসিস্টো। তার বৈশিষ্ট্য রিভার্স খেলা, সেই একটা রিভার্স থেকেই 4টা বের করে নিয়েছেন। এবার খুব বেশি দিয়েছেন তা না, শেষ বল লেগ স্ট্যাম্পের উপরে ক্লিক করেছেন, দুরান নিশ্চিতভাবেই পাবেন। বাইসেক্টিং দ্য টু ফিল্ডার্স এসকিনাজি এন্ড রাহি, মিরাজ গেটস আ 4। সুন্দর শুরু হয়েছিল, এই মুহূর্তে ততটা সুন্দর নেই, আরো খারাপ হলো। মেহেদী হাসান মিরাজ, তিনি পয়েন্টের ফিল্ডারকে মনে হলো ক্যাচ প্র্যাকটিস করালেন। 117 কিলোমিটার গতির একটা নির্বিষ বল, যদিও একটু বাউন্স ক্যারি করেছিল, কিন্তু কি করলেন তিনি, তার প্লেসমেন্টটা এত খারাপ হলো যে ওখানে একবার সরাসরি ফিল্ডারের হাতে গেল, একেবারে রেগুলেশন ক্যাচ। এই ক্যাচ যদি ফিল্ডার ড্রপ করতেন তাহলে মানে সাপন্ত আমরাই করতাম ফিল্ডারকে, এত সহজ একটা ক্যাচ। ক্যাচিং প্র্যাকটিসটা কিন্তু ভালোই করেছেন মেহেদী হাসান মিরাজ। খুব একটা পেস গতি ছিল না বলে, প্লেসমেন্ট করতেছিলেন, ডেফিনেটলি দেখেছিলেন যে থার্ড ম্যানটা উপরে ছিল, পয়েন্টের উপরে ছিল, সম্ভবত থার্ড ম্যান এবং পয়েন্টের মাঝখান দিয়ে খেলতে চেয়েছিলেন। মোহাম্মদ নওয়াজ নতুন ব্যাটসম্যান, বাহাতি ডানহাতি একটা কম্বিনেশন হবে উইকেটে। অঙ্কন কিন্তু ঠিক এ যাত্রায় বাউন্ডারিটা পেয়ে যাবেন নাজমুল অপু, লাইনটা পুরোপুরি মিস করে গেছেন। সুইপ শটে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে 4টি রান। একটু অবাক হয়েছি, এই বলটার আগে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে একটা ফিল্ডারকে নেওয়া হয়েছিল, এক্সপেক্ট করছিলাম হয়তোবা রুম দিয়ে কাট খেলানোর একটা প্রচেষ্টা থাকবে, তবে বল করেছেন একেবারে পা বরাবর। সুইপ করার একটা ভালো অপশন কিন্তু এক্ষেত্রে বৈশিষ্ট্য পেয়ে গিয়েছিলেন, লেন্থও পারফেক্ট ছিল, এক্সিকিউশনটাও দুর্দান্ত। তার খুব ভালো নিয়ন্ত্রণ, অফ স্টাম্পের ওপরে চালিয়ে খেলেছেন, তার প্রশংসা করছিলাম। এবং তিনি কিন্তু তার ওই চমৎকার লাইন এবং লেন্থের পুরস্কার পেয়ে গেলেন। যে ড্রাইভটা খেলেছেন মোহাম্মদ নওয়াজ, কাভারের ফিল্ডারকে পরাস্ত করতে পারেননি, তিনি সরাসরি তার কাছে ক্যাচটা চলে যায়, তিনি ক্যাচটা ধরে নিয়েছেন। এবং আরো একটা উইকেটের পতন ওখানে খুলনা টাইগার্স কিন্তু বিপদে রয়েছে এবং সুযোগই দিলেন না তিনি। যে শটটা তিনি খেলেছেন ওকে থিসারা পেরেরা ছিলেন, তার হাতে গেছে এবং তিনি খুব সিম্পল ওয়েতে ক্যাচটা নিয়ে নিলেন। আমরা মেহেদী মিরাজের উইকেটটা দেখেছি, তিনিও একটা সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। মোহাম্মদ নওয়াজকেও দেখছি একটা সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এই সমস্ত বোলাররাই কিন্তু উইকেট বেশি পাচ্ছেন, ব্রেক থ্রুগুলো এনে দিচ্ছেন। অ্যাকশন নিচে চলে এসেছে, চতুরাঙ্গা এসেছেন, ওখানে ড্রাইভ করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং খুব যে শক্ত ড্রাইভ ছিল তা না,
পুশটা সুন্দর হয়েছে এবং প্লেসমেন্টটা ভালো হয়েছে। দুজন ফিল্ডারকে বাইসেক্ট করে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান এবং এই রানের সৌজন্যে স্কোরটা 90 এর ঘরে যে পৌঁছলো এবং চলছে কিন্তু 13 নম্বর ওভার। দিনের প্রথম ম্যাচে আমরা দেখেছি বিধ্বংসী রূপে 59 রানের একটা ইনিংস, রিভার্স সুইপ, গ্যাপটা পাবেন কিনা, না পাননি, ফিল্ডার প্রস্তুত ছিলেন, আউট। বশিষ্ঠ শুরু থেকেই রিভার্স সুইপ মারার চেষ্টা করছেন, খুব বেশি কানেক্ট করতে পারেননি, এবার কানেক্ট করেছেন একদম খুব ভালোই, টাইমিংও খুব ভালো ছিল, কিন্তু সোজা ফিল্ডার কাছে চলে গেছে। লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বল তিনি রিভার্স সুইপ করছিলেন, বেটার অফ ছিল তার জন্য যদি এটা সুইপ নর্মাল সুইপ খেলতেন তাহলে হয়তো পারচেসটা বেশি পেতেন, কিন্তু হয়তো আগের থেকেই অনেক বেশি কমিটেড ছিলেন রিভার্স সুইপের এবং সেটাই তার বিপদ ডেকে আনলো। দেখার বিষয়টা এটা ইন্টারেস্টিং হবে যে জিয়াউর রহমান শুরু থেকেই কি আসলে চান্স নেবেন কিনা। অফ স্টাম্পের বাইরে একটা স্লোয়ার ড্রাইভ করেছেন এবং বাউন্ডারি অনেকক্ষণ পরে পুল করেছেন, হাওয়ায় ভাসছে বলটা, কোনো ফিল্ডার আছেন কিনা সেই জায়গাটায়, নাই, থাকলেও লাভ ছিল না, ডিস্টেন্সটা কভার করতে পেরেছেন জিয়াউর রহমানের ব্যাটে একটি ছক্কা। এবং খুব একটা পেস কিন্তু জেনারেট করছেন না আবু জায়েদ রাহি, এবং সুযোগও দিচ্ছেন ব্যাটসম্যানকে, একটু চেঞ্জ অফ পেস বেশি করছেন, বাট চেঞ্জ অফ পেস করলে জায়গা মতো বল করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সুযোগ দিলে কিন্তু জিয়াউর রহমান রান করে ফেলবেন তিনি। কিন্তু শট, এক্সেলেন্ট স্টাফ, মাহিদুল অঙ্কন, বলটাকে সীমানার ওই পারে, ফিল্ডারের একটা এফোর্ট তো অবশ্যই ছিল সেই জায়গাটায় বাউন্ডারির উপরে ওপাশে গিয়ে ক্যাচটা ধরার জন্য, বাট ভেরি ওয়েল এক্সিকিউটেড। অনেক উপরে উঠেছিল বলটা, যে কারণে হয়তো বা খুব বেশি ডিস্টেন্স পায় নাই, তবে টুর্নামেন্টের 119তম ছক্কা মাহিদুল অঙ্কনের ব্যাট থেকে। খুব বেশি চান্স নিচ্ছেন না সুমন ভাই, কিন্তু যখনই লুজ ডেলিভারি পাচ্ছেন সেটার প্রতি অ্যাটেম্প করছেন। 20 রানের ওভার গেছে এবং যেটা সুমন ভাই বলছিলেন যে মাত্র 120 বলের খেলা, 120 বলের খেলায় আপনার সবচেয়ে ফর্মে থাকা, ছন্দে থাকা ব্যাটসম্যানকে আপনি সর্বোচ্চ সুযোগটা দেবেন যে তিনি সর্বোচ্চ সংখ্যক বল যেন খেলতে পারেন। সেখানে নাম্বার 7 হিসেবে আপনি যখন তাকে নামালেন তখন কিন্তু তার যে অপরচুনিটিটা কিন্তু আপনি কমিয়ে দিলেন। বলতে বলতে পরের বলটা, এবং এবার কিন্তু পুল করেছেন। এখন কিন্তু বল মোস্তাফিজুর রহমান করছেন না আবু জায়েদ রাহি করছেন সেটা কিন্তু দেখার সময় নেই, ওই জিয়াউর রহমানেরও নাই, মাহিদুল ইসলাম অঙ্কনেরও নাই, সেটি হয়েছে। জিয়াউর রহমান কিন্তু অনেকক্ষণ উইকেটে আছেন, তিনি পুল করলেন এবং একটি বাউন্ডারির সৌজন্যে স্কোরটা এই মুহূর্তে 134, 6 উইকেটে, ক্যাচও দিয়েছিলেন। যাক, বলতে বলতে পরের বলটাও একই ধরনের কিনা, এবং বল কিন্তু হাওয়ায়, এবং ওখানে লং অফ যিনি ছিলেন দৌড়ে এসে কিন্তু ক্যাচটা নিয়ে নিলেন। একটি উইকেটের পতন আর একটি উইকেটের পতন, 136, 7 উইকেটে, এবং অবশেষ একটা পার্টনারশিপ হয়েছিল খুলনার ইনিংসে 43 রানের, সেই পার্টনারশিপটা ভেঙে গেল। জিয়াউর রহমান তিনি 15 বল থেকে 22 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, মোস্তাফিজের শিকার হয়েছেন। এবং আরও একটা কাটার যেটা হয়েছে, যে কাটারটা ঠিক মতো জিয়া খেলতে পারছেন না, এটা মোস্তাফিজ বুঝেছিলেন, আগের বলেই তিনি আউট হতে পারতেন, সেটা হয়নি, এই দফা কিন্তু আর পারলেন না, তিনি চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। 7ম উইকেটের পতন ঘটলো এবং মোস্তাফিজ কিন্তু উইকেটের দেখা পেলেন সুমন ভাই। এক্সপেন্সিভ আজকের দিনে ফুল লেন্থের বল, লফটেড অফ ড্রাইভ, মাহিদুল অঙ্কন শটটা খেলে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে তিনি থাকবেন না কেন, তিনি জানতেন টাইমিংটা কেমন হয়েছে, লং অফ অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে, ছক্কা। মাহিদুল অঙ্কন বলছেন আগের ইনিংসটা কিন্তু ফ্লুক ছিল না, সেটা আমি কিন্তু এই ধরনের ব্যাটিং এখন করতে পারি, একদম পাননি, কিন্তু থামেননি শটটা। চেঞ্জ অফ পেসটাকে ক্লিক করতে পেরেছিলেন অঙ্কন, কিন্তু টাইমিংটা করতে পারেননি। একটা অত্যন্ত সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি। তানজিদ তামিম রেগুলেশন একটা ক্যাচ নিয়েছেন, মাহিদুল অঙ্কন এ যাত্রায় নিজের উপর একটু বিরক্ত তো হবেনি, কারণ স্লোয়ারটা পিক করেছিলেন ঠিকঠাক মতো, এক্সিকিউশনটা হয়নি। এবং আবু জায়েদ রাহিকে ক্রেডেনশিয়াল দিতে হয় যে তার মতো একজন মিডিয়াম পেসার যিনি 130 কিলোমিটার গতিতে বল করেন, তিনি যখন একটা স্লোয়ার দেন সেটা নিশ্চয়ই ব্যাটসম্যানের জন্য বিভ্রান্তিকর হয়। মাহিদুল ইসলাম অঙ্কনের জন্য সেটাই বিভ্রান্তিকর হয়ে উইকেট পাওয়ার পরে একটি করে রান দিয়েছেন। এখন কিন্তু তিনি ব্যাটসম্যানদেরকে নিয়ে খেলছেন এবং ভালোই খেলছেন, চিত্রময় করে তুলেছেন। অফ স্টাম্পের বাইরে এবার কিন্তু নাসুম আহমেদ 4 পাবেন, কারণ কিন্তু আউটসাইডেজ হয়েছে এবং ঠিক আউটসাইডেজ হলেও তাদেরকে খেলায় ফিরিয়েছে। শেষ ওভারটা চলছে, প্রথম বলটা ওখানে হাঁটু গেড়ে বসে এখানে ড্রাইভ করলেন ব্যাটসম্যান, এবং যেটা হচ্ছে একেবারে বোলার্স ব্যাক ড্রাইভের মতো হলো, মাথার উপর দিয়ে চলে 107 কিলোমিটার গতির বল, কিন্তু সেটা চমৎকার পিক করেছেন ওখানে আবু হায়দার রনি। আবু হায়দার রনির যে ব্যাটিং
পারদর্শিতা, তার যে ব্যাটিং সক্ষমতা সাম্প্রতিককালে মানে যথেষ্ট রকম বেড়ে। আবার কি আমরা দেখতে পারবো আর একটি ছক্কা? একটু মনে হয় আবু হায়দার রনি টেলিপ্যাথিক ওয়েতে শুনতে পেয়েছেন কথাটা কিনা যে মিড উইকেট জোনটা ব্যবহার করছেন না, এক্ষেত্রে মিড উইকেট জোনটা ব্যবহার করলেন। তবে কারণটা ছিল যেহেতু বলটা শর্ট অফ লেন্থেই পড়েছিল, এই ধরনের বলকে লং অন বা লং অফে মারবেন না, তিনি মিড উইকেটেই মারবেন, তেমনটাই করলেন। একটা ওয়াইল্ড ব্যাট সুইং, চেঞ্জ অফ পেস ছিল, পিক করতে পেরেছেন, মিড উইকেট দিয়ে ছক্কা। এবং এটাকে হাফ ট্র্যাকার না, আপনাকে বলতে হবে কোয়ার্টার ট্র্যাকার বল। কিন্তু আপনি দেখেন ব্যাকআপ লেন্থের একটা তো সীমা আছে, তার যে পেস মাত্র 111 কিলোমিটার গতির বলটা ছিল। আবারও কিন্তু চালিয়েছেন, এবার এলিভেশন ঠিক পাননি, কিন্তু একটা ফ্ল্যাট সিক্স লগনের ওপর দিয়ে 3টি 6 আবু হায়দার রনির ব্যাট থেকে। আবু হায়দার রনি তার যে ব্যাটিং সক্ষমতার কথা, তিনি যে ডাউন দ্য অর্ডার এসে চার্জ করতে পারেন, একেবারে তেড়ে ফুড়ে রান করতে পারেন, সেই জিনিসটার সক্ষমতার কথা সুমন ভাই বলছিলেন, হান্নান ভাই বলছিলেন। ইনিংসের একটা পর্যায় পর্যন্ত কিন্তু 6-এর সংখ্যা মাত্র একটা ছিল 12 না 13 নম্বর ওভার পর্যন্ত। এখন কিন্তু দেখাচ্ছে ইনিংসের 6-এর সংখ্যা সব মিলিয়ে 7টা। এখন কিন্তু ম্যাসিভলি মানে হিট করছে ওখানে খুলনা টাইগার্সের ব্যাটসম্যানরা। এই ওভারেই 3টি 6 চলে এসেছে। দারুণ শট, দারুণ শট, ব্যাট সুইংটাও চমৎকার হয়েছে, বলটা পিকও করেছেন ঠিকভাবে, একেবারে হাফ বলই করে নিয়ে তিনি ড্রাইভটা খেলেছেন। 4টি রান এবং সব মিলিয়ে শেষ ওভারটাই বোধহয় 20-এর বেশি রান চলে এলো। বাট আমি আবার বলবো তারা একটা হয়তো মিস করে গেছেন। আমি আমি এখনো বলতে চাচ্ছি মাহিদুল শুড ব্যাট আরেকটু উপরে, নওয়াজ ডেফিনেটলি নওয়াজের উপরে, এবং তাহলে হয়তো রানটা আরও এই রানটা হয়তো আরেকটু বেশি হলেও হতে পারতো। আবু হায়দার রানি শেষ বেলায় এসে যে কাজটা করেছেন সেটা না হলে কিন্তু তাদের রানটা বেশি হতো না। বাট শেষ পর্যন্ত এনি ডে এই কন্ডিশনে 20 ওভারে 173 আমি নিয়ে নেব আমার পক্ষে। সব মিলে খুলনা কিন্তু চমৎকার একটা জায়গায় চলে গেছে, 8 উইকেটে 173। তার অফ ফর্ম থেকে ফিরতে হলে আজকে একটা ভালো নক অবশ্যই চাই। 434 রান 17 ইনিংস থেকে 132.7 স্ট্রাইক রেট তানজিদ হাসান তামিমের। ঢাকা ফেজটা প্রায় শেষ হয়ে যাচ্ছে প্রাথমিক ধাপে, সেই জায়গায় ঢাকা ক্যাপিটালস স্বাগতিক দল হয়ে এখনো পর্যন্ত কিন্তু জয় তুলে নিতে পারেনি। তার বিরুদ্ধে স্পিন দিয়ে শুরু করতে চাইছেন মেহেদী হাসান মিরাজ। নাসুম আহমেদকে নতুন বলটা তুলে দেওয়া হয়েছে। প্রথম বলটাই কিন্তু একেবারে জায়গা করে নিয়ে চমৎকার প্লেসমেন্ট তানজিদ তামিমের ব্যাট থেকে। প্রথম বল থেকে কিন্তু 4 কনসিড করলেন ওখানে নাসুম আহমেদ। খানিকটা সাফল করেছেন, দুর্দান্ত শট। পৃথিবীর কোনো মাঠ নেই যেখানে এটা 6 হবে না। দারুণ একটা 6, এই ইনিংসের প্রথম ছক্কার মার তানজিদ তামিমের ব্যাটে সাফল করে এসেছিলেন এবং লেন্থটা পিক করেছেন দারুণভাবে। মাঝ ব্লেডে পিক করেছেন, ব্যাট সুইংটা দেখেন, একেবারে পিক আপ শট। বোধহয় লেন্থটা তিনি অনেক আগেই পড়তে পেরেছিলেন, বিষয়টা যেন এমন হয়েছে। মেহেদী মিরাজ নিজে চলেছেন, প্রথম বল টার্নের সঙ্গে খেলেছেন লিটন, একেবারে হাতে জমলো। মাপা একটা পরিকল্পনা, সেখানেই লিটন দাস ফাঁদে ধরা পড়লেন। খুলনা টাইগার্সের সকল ফিল্ডাররা দৌড়ে যাচ্ছেন ফিল্ডারের দিকে। ক্যাচটা তো ভালো নিয়েছেনই, তবে মেহেদী হাসান মিরাজ একটা ট্র্যাপ রেখেছিলেন। লিটন দাস প্রথম বলেই শটটা খেলতে চাইলেন, দূর দূরান্তে কেউ নেই, একটা মাত্র ফিল্ডার সেই ডিপ মিড উইকেট স্কোয়ার লেগের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন স্পেসিফিক্যালি এই ধরনের শটের জন্য। লিটন সেই ফাঁদে পা দিলেন এবং আজকেও লিটন ইনিংসটা লম্বা করতে পারলেন না। আগের ম্যাচে আনপ্লেয়েবল বল ছিল, এবার অবশ্য নিজেকেই হয়তো দুষতে হবে। বলের গতির কারণে এই বলটা কিন্তু সেই জায়গা পর্যন্ত যেতে পারেনি, একটি স্লো বল করেছিল বলতেই হবে। এই বলটি আবার যদি আমরা দেখি, চমৎকার চমৎকার পেস ভেরিয়েশন এবং উইকেটে যেরকমটা বল করা উচিত। ওরা হ্যাট্রিক হয়ে গেলেন, 2 বল থেকে 2টো উইকেট। এসকিনাজি নিজের চোখকে হয়তো বিশ্বাস করতে পারছেন না, লোপ্পা একটা ডেলিভারি ছিল, সফট হ্যান্ডে কিছু একটা চেক করতে চাইলেন শেষ মুহূর্তে, হাফ হার্টেড একটা চেষ্টা, এবং শর্ট মিড উইকেটে যিনি ক্যাচিং পজিশনে দাঁড়িয়ে রয়েছেন তার জন্য খুব সহজ একটা ক্যাচ। ফ্রন্ট ফুটটা আটকে গিয়েছিল, বলের পিচেও আসতে পারেননি। আলতো করে যে ফ্লিকটা করেছেন, আমি জানি না কোথায় খেলতে চেয়েছিলেন তিনি, সেটা বশিষ্ঠর হাতে ধরা পড়লেন। শুরুতেই বিপদ ঢাকা ক্যাপিটালসের, হোম সাপোর্ট নিয়েও ব্যাটাররা কিন্তু সেই সার্ভিসটা এখনো পর্যন্ত দিতে পারছেন না। গোল্ডেন ডাক এসকিনাজির। মেহেদী হাসান মিরাজ অন হ্যাট্রিক। লেগ স্লিপও আছে, দীপু অবশ্য কোনো ধরনের ঝুঁকি নেবেন না, করছেন, একটা স্লিপ রয়েছে, চালিয়েছেন স্কয়ার অফ দ্য উইকেট এবং বল কিন্তু চলে গেল ডিপ থার্ড ম্যানের ওপর দিয়ে সীমানার বাইরে।
আবু হায়দার রনি এইমাত্র 6 কনসিড করলেন এবং ইনিংসের দ্বিতীয় ছক্কা, এবং সেটাও এলো তানজিদ তামিমের ব্যাট থেকে। তানজিদ তামিম যখন ব্যাট সুইং করেন সেটা কিন্তু আসলে খুব এক্সপেন্সিভ হয়ে যায় প্রতিপক্ষের জন্য, তার নিজের জন্য হয়ে যায় অনেকখানি। এবার কিন্তু খুব চমৎকার একটা পিক আপ শট, এবং শেষ পর্যন্ত সেটা বাউন্ডারি সীমানায়, সম্ভবত পেসে বিট হয়েছেন, পেসটা অনেক কমিয়ে দিয়েছিলেন, এবং তাই 101 কিলোমিটার গতিতে যেভাবে পিক করলেন তানজিদ তামিম, এটা কিন্তু আসলে বাউন্ডারির বাইরে যাওয়ার কথা, কিন্তু সেটি হয়নি। সে খুব মানে একেবারে ফাঁদ পেতে ছিলেন, সেই ফাঁদের মধ্যে কিন্তু ধরা পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি কাটার ছিল একটা, এবং রোল অফ দ্য রিস্ট, বলের পেসটা কমে গিয়েছিল বাউন্ডারি সীমানায়, ওখানে উইলিয়াম বশিষ্ঠ কিনা তার কাছে ক্যাচটা গেল এবং তিনি কিন্তু ধরলেন, আউট হয়ে গেলেন ওখানে তানজিদ হাসান তামিম 19 রান করে। 15 বল থেকে তিনি ইব্রাহিম জাদরান নিয়েছেন ক্যাচটা। শুরুটা ভালো হলো না, পাওয়ার প্লের যে ইউজটা সেটা কিন্তু ঢাকা করতে পারলো না, তো থেকে দৌড় শুরু করেছেন ব্যাটসম্যান, কিন্তু সফল করে সামনে এসেছিলেন শাহাদাত হোসেন দীপু, যে শটটা খেললেন সেটা খুব খুব এক্সপেন্সিভ হয়ে গেল, তিনি আউট হয়ে গেলেন, প্যাভিলিয়নে চলে যাচ্ছেন, এবং আরো একটি উইকেটের পতন। 26 রানে ঢাকার 4র্থ উইকেটের পতন ঘটলো। আবু হায়দার রনি দ্বিতীয় উইকেটের দেখা পেলেন। এই মুহূর্তে খুলনা টাইগার্স কিন্তু তারা কিন্তু পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এবং বলাই যায় যে ঢাকা ক্যাপিটালস কিন্তু মাইলস বিহাইন্ড ফ্রম দ্য ম্যাচ, এবং তারা কিন্তু টানা তৃতীয় যে পরাজয়, সেই পরাজয়ের শঙ্কার মধ্যে পড়ে গেছে। 8 বল থেকে 3, আজকের দিনটা শাহাদাতের নয়। এবারে ড্রাইভ দেখতে খুবই সুন্দর ছিল, রেজাল্টটা খুব সুন্দর হবে থিসারা পেরেরার জন্য। যখন বিগ হিটিং অ্যাবিলিটি নিয়ে একটু শঙ্কায় থাকবেন, যেই বলের যা প্রাপ্য সেটাই তাকে দেবেন। হাফ ভলি লেন্থেরই বল ছিল, খুব বেশি মুভ করতে হয়নি, জায়গায় দাঁড়িয়ে শুধু গ্যাপটা খুঁজে পেলেন মিড অফ এবং কাভারের মাঝে। চমৎকার একটি ড্রাইভ দেখলাম, কাভার ড্রাইভ। বাইরে ভালো পিক আপ শট, উল্টা করেছেন রঞ্জানে, মানে যে খুব জোর ছিল তা না, কিন্তু তিনি প্লেসমেন্টটা খুব চমৎকার করেছেন। আসছেন তিনি স্টাম্পের উপরে, এবার চালিয়ে খেলতে চাইলেন, আবেদন এবং সাড়া দিলেন ওখানে আম্পায়ার সাড়া দিলে কি হবে, ওখানে রঞ্জানে তিনি বিচার উপরের হাতে তুলে দিয়েছেন, অর্থাৎ ডিআরএস টেকেন বাই ঢাকা ক্যাপিটালস। বল ট্র্যাকার অরিজিনাল ডিসিশন ছিল আউট, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটসটাও হিটিং হবে, অর্থাৎ অল 3 রেডস। পঞ্চম বলে আউট হয়ে গেছেন শুভম রঞ্জানে 10 বল থেকে 6 রান করে। ছিল মেহেদী হাসান মিরাজ 2 রান দিয়ে 3টা উইকেট এখন পর্যন্ত আদায় করে নিয়েছেন। আলাউদ্দিন বাবু বিপিএল ক্যারিয়ারে 23 ইনিংসে 140 রান। জিয়াউর আসছেন তার পরের ডেলিভারিটা নিয়ে, অফ স্ট্যাম্পের কানেক্টটা বাইরে, আবারও আউট, স্ল্যাশ করার চেষ্টা আলাউদ্দিন বাবুর, আউটসাইড এজ মাহিদুল অঙ্কন খুব সহজেই তালুবন্দি করেছেন। শূন্যতেই ফিরতে হচ্ছে আলাউদ্দিন বাবু। টি-20 ক্রিকেটে আমি মনে করি অলরাউন্ডারের অবশ্যই দরকার আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার কাছে 5 জন স্পেশালাইজ বোলার থাকে, যেই 5 জন আপনাকে সার্ভিস দিতে পারবে। আজকের খেলাটা যদি দেখেন, অবশ্যই তারা অনেক অলরাউন্ডার নিয়ে খেলেছেন, কিন্তু শেষের দিকে যদি প্রপার বোলার থাকতো তাহলে কিন্তু রানগুলি এতটা হতে পারতো না, এবং সেটার মূল্যই কিন্তু তাদেরকে দিতে হয়েছে। নতুন ব্যাটার চতুরাঙ্গা ডিসিলভা ক্রিজে এই মুহূর্তে 2 জন বাঁহাতি ব্যাটার ক্যাপিটালস। রুম পেয়েছেন, স্লকড ইট হার্ড, ডিস্টেন্স পেয়েছেন, বিশাল ছক্কা। দিস ইজ হোয়াট থিসারা পেরেরা ইজ নোন ফর। এই ধরনের শটের জন্যই কিনা এগেইনস্ট দ্য টার্ন এক্ষেত্রে শটটাকে খেলেছেন, কারণ বশিষ্ঠর এই বলটা ফ্লাইটের ডেলিভারি ছিল, টার্ন করে বেরিয়ে যাওয়ার কথা বাঁহাতি ব্যাটারের জন্য, খুব বেশি টার্ন পাননি এক্ষেত্রে, এই কারণেই এগেইনস্ট দ্য টার্নও খুব বেশি খেলতে হয়নি। থিসারা পেরেরা ওয়েল এক্সিকিউটেড, ব্যালেন্সটা মেনটেন করে। জিয়াউর আসছেন পরের বলটা নিয়ে, এবারে আরো একবার লেগ সাইডে ঘুরিয়েছেন। ওই জোনটাতে থিসারা পেরেরা বেশ স্ট্রং, এবং সেটা কিন্তু দেখালেন তিনি। লেগ সাইডে পুল হুক খুব ভালো খেলেন, 4 হয়ে গেছে, সেই ইঙ্গিত ইব্রাহিম জাদরান দিলেন। বেশি থাকে, সবারই থাকে। শট, পাওয়ারফুল ড্রাইভ, একেবারে বোলারের মাথার উপর দিয়ে আম্পায়ারের কান ঘেঁষে বল সীমানার বাইরে 4টি রান। দিস ইজ হোয়াট থিসারা পেরেরা ইজ নোন ফর। জোনে পেয়েছিলেন, আর্কে পেয়েছিলেন, একদম সেফেস্ট জোন ইন দ্য গ্রাউন্ড যেটাকে বলা হয়, লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল, একটা জুসি হাফ বলই সেই জায়গাটায় এমন কোনো থ্রেট জেনারেট করতে পারেননি আবু হায়দার রনি। একদম নির্দিষ্ট আর্কে দিয়েছেন,
আম্পায়ারকে কিন্তু এই ধরনের বলের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ একদম কানের কাছ থেকে গুলিটা বলছেন থিসারা। পরের বল আবারও সোজা ব্যাটে চালিয়েছেন, ফলাফল ওই একই না, এবারে 6। একটু লং অন ঘেসে গিয়েছে, ফুল টস ডেলিভারি পানিশ করতে একেবারেই ভুল করলেন না থিসারা পেরেরা। 4-এর পর 6, 2 বলে 10 রান। রনি কি এমন কিছু চিন্তা করছেন কিনা যে থিসারা পেরেরা সেই জায়গাটা ভেটেরান ক্যাম্পেইনার শ্রীলঙ্কা থেকে এসেছেন, তাকে একটু নিউ ইয়ার গিফট দেওয়া যায় কিনা? অনেকটা নিউ ইয়ার গিফটের মতোই ব্যাকহ্যান্ড স্লোয়ার করেছিলেন, তবে এরকম একজন এক্সপ্লোসিভ ব্যাটার যিনি বাহাতি পেস বোলার অ্যারাউন্ড দ্য উইকেট, ওয়াইড আউটসাইড অফ স্টাম্প, ফুল লেন্থের বল, লফটেড অফ ড্রাইভ, যাচ্ছে গেল, ছক্কা। 4-6-6 শেষ 3 বলে 16 রান এসেছে। আমরা বলছিলাম ম্যাচটা একেবারেই জমছে না, সে কথাটাই হয়তো শুনেছেন থিসারা পেরেরা, জমানোর একটু চেষ্টাই পেরেরার ব্যাটে। এবং তিনি নিশ্চয়ই এখানে থেমে যেতে চাইবেন না। এই ওভার 3টি বলেই কিন্তু 2টি 4 একটা ছক্কা পেয়েছেন এবং তিনি চাইবেন আরো রহমান আউটসাইড অফ স্টাম্প, লেন বল স্ল্যাশ করেছেন, গ্যাপটা পাবেন ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে, 4টি রান, থিসারা পেরেরার হাফ সেঞ্চুরি। এবং একই সাথে 50 পার্টনারশিপ পূর্ণ, 36 বলে 51 রানের পার্টনারশিপ, যেখানে চাতুরাঙ্গা ডিসিলভার অবদান মাত্র 7। 12 বলে 22 বলে 42 করেছেন থিসারা পেরেরা। রনি প্রথম বল তুলে মেরেছেন থিসারা পেরেরা, আরো একটা 6-এর মার। ব্যাটে বলে কানেকশন কিন্তু দারুণ হচ্ছে এখন পেরেরার। 4টা 4-এর সাথে 4টা 6 হাঁকিয়েছেন, 42 বলে 58 স্লটে পেয়েছিলেন, যে লেগ সাইডটা তার খুব পছন্দ, সেই জায়গাতেই হাঁকিয়েছেন। শর্ট অফ লেন্থের বল টেনে পুল করেছেন, ডিস্টেন্স পেয়েছেন, গোয়িং গন, ছক্কা। ইতিমধ্যেই 14 রান কনসিড করেছেন আবু হায়দার রনি। তার বোলিং ফিগারটা কিন্তু একেবারেই বদলে যাচ্ছে। 3.4 ওভার 43, 2 উইকেটে শর্ট অফ দ্য লেংথ ডেলিভারি। প্রথম বলটা যেভাবে করেছিলেন ঠিক সেই জায়গাতেই করেছেন, এবার আরো টেনে মেরেছেন থিসারা পেরেরা। এক্সেলেন্ট শট, ইজ লুকিং ডেঞ্জারাস। পরের বল এবারেও কানেকশন হয়েছে, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, তবে ঠেকাতে পারেননি, গতি ছিল সেই জায়গায়, হয়তো পরাস্ত হয়েছেন ফিল্ডার, তবে ঠেকানো উচিত ছিল। ম্যান অফ দ্য ম্যাচের অপশন একদিন কমিয়ে দিলাম আমি, সেখানে থিসারা পেরেরাকে আমি জায়গা দিয়ে দিতে চাচ্ছিলাম। ইন্টারেস্টিং করে তুলেছেন কিন্তু ম্যাচটা। হ্যাঁ, এই সময় এই ধরনের ফিল্ডিং একদমই কাম্য নয়, যেখানে ব্যাটসম্যান ফুল সুইংয়ে আছেন। তৈরি পেরেরা আবার কানেক্ট করেছেন 6, ইটস আ 6। তার জোনে পেয়েছেন ট্রেডমার্ক থিসারা পেরেরা শট। ইন্টেনশনটা ক্লিয়ার ছিল থিসারা পেরেরার, কারণ তিনি জানতেন যে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল করতে চাবেন জিয়াউর রহমান। সেই জায়গাটা প্রোটেকশনটাও কিন্তু সুইপার কাভারে ছিল, লং অফে ছিল, আবার অনেকটা ক্রস সিম ডেলিভারি করার চেষ্টা, সাইড স্পিন করছিল বলটা। থিসারা পেরেরা আগে থেকে জায়গা করে নিয়েছেন যে শাফল করে তিনি একটা ওয়াইল্ড ব্যাট সুইং করবেন মিড উইকেট বরাবর, তেমনটাই করেছেন। এক্সিকিউশনটা বেশ। মাহমুদ তৈরি, থিসারা 4 হয়ে যাবে, ফিল্ডার নাই ওই জায়গাটায়, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। 11 বলে 44, ফিল্ডিং চেঞ্জ হাসান মাহমুদের তরফ থেকে, সেই ইঙ্গিতই হয়তো দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেনকে। আমি একটু অবাক হয়েছি এই জায়গাটাতে, হাসান মাহমুদ এই জোনে বলটা করেছেন, ফ্লোটের ডেলিভারি ছিল কিন্তু প্রোটেকশন ছিল না। এ ধরনের বল করলে এরকম, এবারে প্রোটেকশন থাকার কথা, প্রোটেকশনটা নেয়ার পরও গ্যাপটা গলিয়েছেন। হোয়াট আ গুড লুকিং শট, হোয়াট আ ডিসপ্লে অফ ব্যাটিং। এক্স্যাক্টলি ডিপ এক্সট্রা কভারে প্রোটেকশনটা নিয়েছিলেন, ডিপ পয়েন্ট অফ ফিল্ডার ছিল, কিন্তু তার মাঝখানে একটা ন্যারো গ্যাপ, সেই ন্যারো গ্যাপটাকে গলিয়েছেন। ভেরি গুড এক্সিকিউশন, বাইসেক্টিং দ্য টু ফিল্ডার্স। 58 বলে 93 রানের পার্টনারশিপ, যেখানে চাতুরাঙ্গা ডিসিলভার অবদান 19 বলে 11 না। গুড লেন্থে চেঞ্জ অফ পেস, থিসারা পেরেরা ওয়াইল্ড ব্যাট সুইং করেছেন, ডিস্টেন্সটা পাবেন কিনা, ডিপ মিড উইকেট অঞ্চলে ফিল্ডার ক্যাচ ড্রপ করেছেন। বশিষ্ঠ, হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান। এরকম একটা ক্রুশাল মোমেন্টে ক্যাচ ড্রপ, সেটা কি অনেক বেশি মাত্র এক্সপেন্সিভ হতে যাচ্ছে কিনা, যদিও ইকুয়েশনটা অনেক কঠিন। ফ্লোটের ডেলিভারি হাসান মাহমুদের, সেই জায়গাটায় পেইসে ডিসিভড হয়েছেন থিসারা পেরেরা। ডিভিয়েশনটা, এলিগেশনটা সেক্ষেত্রে পাননি, ডিভিয়েশনের জন্যই ক্যাচটাকে ড্রপ করেছেন বশিষ্ঠ, রেগুলেশন ক্যাচ। এবং প্রথমে মনে হচ্ছিল হয়তো তিনি পেছনে থাকা বাউন্ডারি লাইন নিয়ে চিন্তিত,
তবে অ্যাকশন রিপ্লে কিন্তু বলছিল যে তিনি নিশ্চিত ছিলেন যে তিনি ভিতরেই আছেন, তারপরও ক্যাচ মিস, অনেক হাইট ছিল শটটাতে। পরের বলে এবারে কি আউট হতে পারেন কিনা, ব্যাটের পরে কি প্যাডে লেগেছে কিনা সেই আবেদনও কিন্তু করছেন। দেখছি বলটা না, মাটিতে লেগেছে। বশিষ্ঠর পর ডেলিভারি তুলে মেরেছেন থিসারা, ক্যাচ হয়ে যেতে পারেন। ইটস আ 6। 95 পৌঁছে গেছেন পেরেরা, 3 বলে 5, খুবই সম্ভব সেঞ্চুরির অপেক্ষায় এই লঙ্কান অলরাউন্ডার। পার্টনারশিপটাও 100 পেরিয়েছে এবং তিনি আজকে যে ব্যাট করেছেন তাতে মনে তিনি ডিজার্ভ করেন সেঞ্চুরিটা। অসাধারণ একটা ইনিংস, একদম ধ্বংসের কিনারে দাঁড়িয়েছিল তার টিম, সেখান থেকে কিন্তু এমন জায়গায় নিয়ে নিয়েছেন। খানিকটা শর্ট বল ডাউন দ্য ট্র্যাক, এগিয়ে এসে ব্যাটটাকে হুইপ করেছেন ডিপ মিড উইকেটের দিকে, তবে বলটা ডিস্টেন্স পেয়েছে সেই জায়গাটায় কাউ কর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। হি ইজ জাস্ট 1 শট অফ হিজ সেঞ্চুরি। থিসারা পেরেরা ব্যাটিং করছেন এই মুহূর্তে 99-তে, 58 বল থেকে 9টা ছক্কাই পার্টনারশিপে হয়েছে এবং এই পার্টনারশিপটাও কিন্তু 100 ছাড়িয়েছে সুমন ভাই। অল অফ আ সাডেন আমরা কিন্তু লক্ষ্যই করি নাই। থিসারা পেরেরার ডাউন দ্য ট্র্যাক, এগিয়ে এসে সেঞ্চুরি। থিসারা পেরেরা 4-এর মাধ্যমে সেঞ্চুরি উদযাপন করলেন, তবে কোনো উদযাপন নেই, শুধুমাত্র একটা হাত করলেন তার স্বদেশী চাতুরাঙ্গা ডিসিলভাকে এবং সেক্ষেত্রে খুলনা টাইগার্সের জয়। 153-তে শেষ করলো ঢাকা ক্যাপিটালস। পরাজয়ের ব্যবধানটা তারা কমিয়ে এনেছে মাত্র 20 রানে। অল দ্য ক্রেডিট গোস টু দিস ম্যান, অল দ্য ক্রেডিট গোস টু দিস ক্যাপ্টেন। খুলনা টাইগার্স 20 রানে ম্যাচটাকে জয়লাভ করেছে। প্রথম 33 বলে সম্ভবত 31 রান করেছিলেন, পরের 27 বলে 72 রান করেছেন। 20 বলে এই ধরনের ম্যাচে 11 রান করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, ম্যাচ শেষে কিন্তু সে নিয়ে প্রশ্ন তোলাই যায়। 20 রানে হেরেছে খুলনা এবং ওই জায়গাটাতেই মনে হয় পার্থক্য হয়েছে। হ্যাঁ, শুরুর দিকে তারা একের পর এক উইকেট হারিয়েছে, 41 রানে 6টা উইকেট চলে গিয়েছিল, এরপরও দুজন মিলে যদি চেষ্টা করা যেত হয়তো ফলটা অন্যরকম হতেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।